স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। রাত 11টায় রাজধানীর অধিকাংশ পুলিশ বক্সে পড়ে তালা। পুলিশ সদস্যদের দেখা যায় না রাজপথে। এমন পরিস্থিতিতে অরক্ষিত হয়ে পড়ে মহানগরী। দিনে রাতে মানুষের ব্যস্ততা বাড়লেও তারা থাকেন উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায়। অবশ্য পুলিশের দাবি, রাতে ট্রাফিকের 39টি পয়েন্টে অফিসাররা দায়িত্ব পালন করেন। রাতে ঢাকার রাস্তায় পুলিশ যেন অমাবস্যার চাঁদ। কাগজে কলমে তল্লাশি চৌকি ও টহল দল পর্যাপ্ত থাকলেও সড়কে দেখা মেলে কম। এদিকে ছিনতাইয়ের আতঙ্কে নগরবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, রাতে ট্রাফিকের 39টি পয়েন্টে অফিসাররা ডিউটি পালন করেন। এছাড়াও 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর 7টা পর্যন্ত অবস্থান করেন তারা। দেওয়া হচ্ছে স্পেশাল ট্রেনিং। রাত 10টা থেকে 2টা পর্যন্ত 39টা পয়েন্টে ডিউটি করে, 10টা পয়েন্ট আবার একবারে ভোর পর্যন্ত ডিউটি করে। আমাদের পুলিশ কমিশনার স্যার নির্দেশনা দিয়েছে ট্রাফিকের সার্জেন্টদের ট্রেনিংটা একটু রিহার্সাল করে নেওয়া। তবে বাস্তব চিত্র ভিন্ন। শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, কাকরাইল, রামপুরা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেও দেখা মেলেনি পুলিশ সদস্যদের। তবে সন্ধান মেলে ছিনতাইয়ের কবলে পড়া এক ব্যক্তি। আমি এই যে উত্তরবাড্ডা ট্রিপ নিয়ে গেছি, তখন ভিতর থেকে আমার 4-5টা ছেলে আটকাইয়া যাত্রী নামানোর পরে আমার থেকে টাকা পয়সা নিয়ে গেছে। কারোর কোনো নিরাপত্তা নেই। নতুন কোনো সরকার না আসা পর্যন্ত আমার মনে হয় এটা এরকমই থাকবে। নগরবাসী বলছে, রাত 10টা-11টার পর থেকেই দেখা মেলে না পুলিশ সদস্যদের। রাতে বাইরে বের হলেই আতঙ্কে থাকতে হয় তাদের। এখানে রাতের বেলা যাদের পুলিশিং কার্যক্রম চালানোর কথা, এরকম কোনো কিছুই দেখা যায় না। সবসময়ই তালা মারা থাকে। যেমন আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাতে এমনি বক্সগুলো যদি খালি পড়ে থাকে তাহলে এগুলো নিরাপত্তা কে দিব? আমরা প্রতিদিনই আসি, কিন্তু রাতে কোনো সময় ট্রাফিক পুলিশ নাই। রাতে আতঙ্কে থাকা নগরবাসীর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ সক্রিয়তা থাকা জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। যদিও ডিএমপি থেকে বলা হচ্ছে যে তাদের অতিরিক্ত টিম আছে, ব্যবস্থা আছে, যদি ব্যবস্থা থেকেই থাকে তাহলে সেটি শতভাগ কাজ করছে না কেন? অপরাধীদের রাতের অপরাধের যে দৌরাত্ম্য, অপরাধীদের যে অপরাধমূলক যে দৌরাত্ম্য, সেটি ক্রমান্বয়ে বাড়ছে কেন? শাহবাগ কিংবা মিরপুর, ফার্মগেট কিংবা কাকরাইল, রাজধানীর রাতের সরজমিনে ট্রাফিক পুলিশ বক্সের দৃশ্য মিললেও দেখা মেলেনি পুলিশ সদস্যদেরকে। এদিকে রাতের রাজধানীর নগরবাসী রয়েছে হুমকির মুখে। কেননা রাতেই যেন অপরাধের মাত্রা বাড়ছে দিনকে দিন, অথচ ট্রাফিক পুলিশ বক্সগুলো থাকলেও সেখানে রয়েছে তালাবন্ধ অবস্থায়। এদিকে জনসাধারণ রয়েছে নিরাপত্তাহীনতার মধ্যে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। জ্বালানি খাতের সাবেক 2 শীর্ষ কর্মকর্তার বাসায় 11 দিনের ব্যবধানে ডাকাতির ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। নগরীতে খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ নানা অপরাধে জনমনে বাড়ছে আতঙ্ক। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইস্টার্ন রিফাইনারির এমডি লোকমান হাকিম ও যমুনা অয়েল কোম্পানির এমডি গিয়াসউদ্দিন আনসারি নিজেদের পদ থেকে সরে যেতে বাধ্য হন। দায়িত্বে থাকার সময় 2 জনের বিরুদ্ধে উঠে অনিয়মের নানা অভিযোগ। গিয়াসউদ্দিন আনসারির খুলশী এলাকার ফ্ল্যাটে 590 কোটি টাকা আছে, এমন তথ্যে গেল 24শে জানুয়ারি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে হানা দেয় 20 জনের ডাকাত দল। ঘটনাস্থল থেকে আটক করা হয় 11 জনকে। এছাড়া 27শে জানুয়ারি ও 4 ফেব্রুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় ধরা হয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 6 সহযোগী সহ 8 জনকে। রাস্তায় মধ্যে প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আর যারা চুরি ডাকাতি করতেছে ওরা এই সুযোগে কাজ করে দিচ্ছে আর কি। এই শহরে সন্ধ্যার পর বের হওয়াটা আসলে সবার জন্য এক ধরনের আতঙ্ক কাজ করে। গত 6 মাসে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে নগরীর 16 থানা এলাকায়। হত্যার শিকার 51 জন। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। 999 আছে, আমাদেরকে যে কোনো সময় জানালে 999-এর মাধ্যমে আমরা দ্রুত সেখানে রেসপন্স করার চেষ্টা করি। প্রতিদিন যে চেকপোস্টগুলো, তারপরে যে অভিযান, সেগুলো চলমান আছে, পুলিশ অ্যাক্টিভ আছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকটের সুযোগ নিচ্ছে অপরাধীরা, মত বিশেষজ্ঞদের। পুলিশের বিতর্কারী আপনার আস্থা অনাস্থার সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সাথে পাবলিকের যে অনাস্থা,
সেটি আরো এখন গভীরভাবে ফুটে উঠছে। সেই জায়গা থেকে পুলিশের যে মনোবল সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনতা যারা রয়েছি পুলিশকে আশ্বস্ত করা উচিত। 5ই আগস্টের পর নগরীর বিভিন্ন থানায় আক্রমণ চালিয়ে লুট করা 950 অস্ত্রের মধ্যে এখনও হদিশ মেলেনি 166টির। অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি হত্যা, ডাকাতি ও ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা মোকাবেলায় একযোগে কাজ করতে চায় ঢাকা ও দিল্লি। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবেলার কথা স্বীকার করেছে উভয় পক্ষ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেওয়া হয়। এছাড়া সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। একই সঙ্গে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অগ্রগতি হওয়ার আশা করা হলেও সাংবাদিকেরা এখনও অরক্ষিত। বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। পাশাপাশি RSF এসব ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনতে ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায়। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে 2 দিনের অবস্থান কর্মসূচি শুরু আজ। এই কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। উত্তরের 5 জেলার 11টি স্থানে চলবে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এজন্য নদীর 2 পারে বানানো হয়েছে তাঁবু। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের উপর চাপ বাড়াতে এই কর্মসূচি। এর উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া 11টি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন এই কর্মসূচিতে। তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিনের কাছ থেকে জানবো বিস্তারিত। তুহিন, জানাবেন যে 5টি জেলায় 11টি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। তো কুড়িগ্রামে কয়টা নাগাদ শুরু হবে এই কর্মসূচি, আর কেমন সাড়া দেখছেন, সব মিলিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সাথে আসলে সারা বলতে এটুকু বলতে পারি যে দুপুর 2টা নাগাদ যদিও মূল অনুষ্ঠান পর্ব শুরু করবে এই নদী বাঁচাও আন্দোলনে, তারপরেও আমি সকাল থেকে এসে দেখেছি এখানকার যে প্রত্যক্ষভাবে নদীর তিস্তার দ্বারা ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো রয়েছে, এর পাশাপাশি পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার অন্যান্য এলাকার যারা মানুষ রয়েছে তাদেরকেও দেখছি তারা আসতেছে, তারা আসা শুরু করেছে। এখানে দেখেছি যে তিস্তার পাড়ে একদম তিস্তার কোল ঘেঁষে যে কিছু শহরাঞ্চলগুলো রয়েছে, বালু রয়েছে, সেখানে তাঁবু টাঙানো হয়েছে। সেখানে মানুষজন ইতিমধ্যে আসা শুরু করেছে। এখানকার মানুষজন যদি জানাচ্ছিলেন যে আসলে তাদের প্রত্যাশা ছিল যে বিগত সরকারগুলো যে তিস্তা নিয়ে যে খেলা করছে, তিস্তা নিয়ে যে তারা তাদেরকে ধোঁকা দিয়েছে, এরকমের তারা দাবি জানাচ্ছিল যে আসলে বর্তমান যে সময়টা এসেছে তাদের যে তারা যেমন 24-এর আন্দোলনের দেশকে যেমন তারা স্বাধীন করেছে, আবার তারা এরকম একটি আন্দোলন তারা বেগবান করে তারা তাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারবে, তাদের
দাবি যে তাদের যে আন্তঃনদী কেন একটি দেশ কেন তারা তাদের কাছে জিম্মি হয়ে থাকবে নদীর পানি, সেটি তারা জানাচ্ছিল। তারা জানাচ্ছিল যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তারা জানিয়ে দিতে যাচ্ছে যে আসলে আন্তঃনদীর কোনো অধিকার একটি দেশে থাকতে পারে না, এটি আসলে সমস্ত উজান এবং ভাটি সমস্ত মানুষের অধিকার থাকবে, এরকমের প্রত্যাশা নিয়ে তারা মানুষজন এসেছিল। আমরা দেখেছি যে কুড়িগ্রামের মোট 3টি পয়েন্টে রয়েছে তিস্তার যে 125 কিলোমিটার যে দৈর্ঘ্য রয়েছে কুড়িগ্রামের তিস্তা সেতু থেকে চিলমারি পর্যন্ত ব্রহ্মপুত্রতে মিলিত হয়েছে, সে জায়গা থেকে প্রায় 5টি পয়েন্টে তাঁবু তৈরি করেছে নদী আন্দোলন রক্ষা কমিটির মানুষজন। তো সেই পয়েন্টগুলোতে যে মানুষের যে 48 ঘন্টা থাকার মতো যে ব্যবস্থা তারা রেখেছে সেটি রয়েছে। সেখানে দুপুরের নাগাদ যদিও শুরু হবে, এর আগে স্থানীয় শিল্পীরা জারি গান এবং হাওয়াইয়ে গান সহ মানুষকে উজ্জীবিত করতে বিভিন্ন আয়োজন রেখেছে। তো সাথে এই ছিল আমার কাছে। ধন্যবাদ তুহিন। টেকনাফের উপকূলীয় জেলেদের ঐতিহ্য টানা জাল দিয়ে মাছ ধরা। সাগর যখন শান্ত থাকে তখনই এই টানা জালের ব্যবহার হয়ে থাকে। টানা জালে ধরা পড়ে চিংড়ি, রূপচাঁদা, কালো পোয়া, সাদা পোয়া সহ বাহারি মাছ। এই মৌসুমে টানা জালে মাছ শিকারের উপর নির্ভর কয়েকশো জেলে পরিবার। এভাবেই সমুদ্রে মাছ শিকার করে জীবনযাপন করেন উপকূলের জেলেরা। ভয়হীন, পরিশ্রমী আর নিজ কাজের পারদর্শী জেলেদের মৌসুম ভিত্তিক পরিবর্তন করতে হয় জালেরও। শীতের সময় বা শীতের একটু পরে সাগরে যখন তীরের খুব কাছাকাছি মাছ আসে তখন জালের ঘের দিয়ে মাছ শিকার করেন জেলেরা। এই ঘের জালকেই টেকনাফে স্থানীয়ভাবে বলা হয় টানা জাল। 3 থেকে 4 কিলোমিটার গভীরে গিয়ে জাল দিয়ে ঘিরে মাছ শিকারের এই আয়োজনের অংশীদার থাকেন 25 থেকে 30 জন। টানা জালে ধরা পড়ে চিংড়ি, রূপচাঁদা, কালো পোয়া, সাদা পোয়া সহ বাহারি মাছ। রশি দিয়ে যাই রে, বাজে রশি শেষ হইলে বাজে জাল ফেলি আবার বল রে আইরে দেখা যাবার সময় দিয়ে বাজে টানি। আমরা এই জালটা সকালতে আসিয়া এই বিকাল পর্যন্ত মারি। আমরা 30 জন 25 জন এরকম হই। 2 কুম মারি বা 3 কুম মারি, 1 কুম মারি, আল্লাহ যা দেতা 1000 পাই, 5000 পাই। টানা জালে মাছ ধরার এই দৃশ্য দেখতে আসেন অনেকেই। পুরাটা মানে একটা টিম চারিপাশে দিয়ে গুল হয়ে ওই মাছটা তারা আবার মানে কি ওই তীরে তুলে ওই বাঁধাবাঁধি শুরু করে সাঁতার পর্যন্ত আমি দেখতেছি। এটা ঐতিহ্য, এটা আপনার বিশেষ করে যখন শীতের সময় আসে তখন তারা এই জালটা টানে। মাছ ধরার বড় জাহাজগুলো উপকূলের কাছাকাছি না এলে টানা জালে আরো অনেক বেশি মাছ ধরা পড়বে বলে মনে করেন জেলেরা। ডিবিসি নিউজ ডেস্ক। আলু চাষ করে লোকসানে পড়েছেন নওগাঁর চাষিরা। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ করেন কৃষক। কিন্তু বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছে না তারা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে আলু। গেল বছর বাজার ভালো থাকায় লাভের আশায় নওগাঁয় এবছর রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করেছেন চাষিরা। বীজের উচ্চমূল্য এবং সার ও কীটনাশক প্রয়োগে এবছর আলু উৎপাদন খরচও হয়েছে দ্বিগুণ। আলুর ফলন ভালো হলেও কৃষকের মুখ মলিন। আলুর দাম কম হওয়ায় হতাশ তারা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 টাকায়। বিঘা হারি 80 মন আমাদের টার্গেট, কিন্তু দেখা গেছে এখন বর্তমান বাজার 350 থেকে 400 টাকা মন। সেখানে আমাদের বিঘা হারি হয়তো 5-6 হাজার টাকা লোকসান হচ্ছে। 80-85 মন মতো হচ্ছে, ফলন ভালোই হচ্ছে, কিন্তু আমরা মানে টাকা কম পাচ্ছি না বাবা বিক্রি করতে। আলু এখন বড় আলু 400 টাকা মন। সংসারে ভাড়া আছে, অনেক কিছু আছে, সংসারে ঘাটতি, এইভাবে সংসার হচ্ছে না, লস যাচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের, আর এতে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের। রাখতে চাইলেও পচে যাবে, সে কারণে বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না। ভালো করে সংরক্ষণ করে রাখতে পারি, 2-4 মাস পর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা হয়তো 1000-1200 এরকম দাম পাবো। মৌসুমের শুরুতে সরবরাহ বেশি থাকায় আলুর দাম কিছুটা কম। তবে চাষিদের লাভবান করতে ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তার। চাহিদার তুলনায় এখানে আমাদের আলু উৎপাদন বেশি হয়েছে, তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি প্রথমত আলু সংরক্ষণের প্রতি। এর পাশাপাশি যেহেতু আমাদের হিমাগারের সংখ্যা কম, তো আমরা কৃষকদেরকে প্রথমত বলছি দেশীয় পদ্ধতিতে তার আলুটি সংরক্ষণের জন্য। এবছর জেলায় 25,940 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4 লাখ মেট্রিক টন। ডিবিসি
নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। এবারের 5 দিনের উৎসবে স্থান পেয়েছে 16টি চলচ্চিত্র। 15 ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসব চলবে 19 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ভাষার মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে 2002 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবারের 23তম আসর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে। নতুন ও পুরাতন বাংলা সিনেমা এক ছাদের নিচে দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। আমার কাছে এখন পর্যন্ত সব মিলিয়ে খুবই অসাধারণ লাগছে। এরকম একটা ফেস্টিভ্যালের মতো একটা ভাইব ক্রিয়েট করেছে। আমি মুভি দেখতে আমার অনেক ভালো লাগছে। বাংলা চলচ্চিত্র যেটা প্রায় বিলুপ্ত প্রায়, তো এইভাবে একটা ফেস্টিভ্যালের মাধ্যমে যে আমাদেরকে টেনে নিয়ে আসছে, এটা অনেক একটা মানে আনন্দের বিষয়, গৌরবের বিষয়। প্রত্যেক বছরই আসি, দেখা হয় মুভি, এই যে বন্ধু সহ আসছি। স্বল্প মূল্যে এমন চলচ্চিত্র উৎসবের আয়োজনকে সাধুবাদ জানান অনেকে। টিকিট বাজেট ফ্রেন্ডলি আর সহজেই দেখতে পারি, কোনো থিয়েটারে আলাদাভাবে যেতে হয় না। আর এখানে সবাই আমরা স্টুডেন্ট। আমি ক্যাম্পাসের না, বহিরাগত। আমি 3 বছর যাবত এই মুভি দেখতে আসি, তো আজকে আমি কাজল রেখা মুভিটা দেখতে আসছি। 50 টাকা দিয়ে যদি একটা ভালো মানে মুভি দেখা যায় তাহলে সমস্যা কিসের, এর জন্য দেখতে আসা। সব থেকে বড় কথা যেটা আমরা স্টুডেন্ট, আমাদের একটা আয়ত্তের ভিতরে অল্প টাকার ভিতরে আমরা এটা দেখতে পারি। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা অবধি 4টি সিনেমা প্রদর্শিত হবে। উন্মুক্ত থাকবে সবার জন্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আমার সামনে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে অটোরিকশা সেবায় নৈরাজ্য জিয়ে রাখতে আন্দোলন, জিম্মি নগরবাসী। রাজধানীতে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ও মালিকের জমার নির্ধারিত হার রয়েছে। সরকার সেই ভাড়া ও জমার হার কার্যকর করতে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল, কিন্তু রাস্তা অবরোধ করে মানুষকে ভোগান্তিতে ফেলে সরকারকে পিছু হটতে বাধ্য করলেন অটোরিকশার চালকেরা। নেপথ্যে ছিলেন মালিকেরাও। তারপর যেতে চাই দৈনিক সমকাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা। চলমান ডিসি সম্মেলন নিয়ে তারা প্রতিবেদনটি করেছে, যে এর মধ্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে, যে 5000 চিকিৎসক নিয়োগে বিশেষ উদ্যোগ, রোগ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ চান স্বাস্থ্য উপদেষ্টা। একই বিষয়ে একাধিক প্রকল্প না নেওয়ার জন্য জেলা প্রশাসকদের সচেষ্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের চলমান উন্নয়ন প্রকল্পের গতি ফেরানোর বিষয়েও তাগাদা দেওয়া হয়েছে। গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে এসব বিষয়ে আলোচনা হয়েছে। তারপর যেতে চাই দৈনিক যুগান্তরে। যুগান্তরের প্রধান শিরোনাম করেছে এসপি এর ইয়াবা কারবার, মিলেমিশে 3.5 লাখ পিস বিক্রি। অবিশ্বাস্য হলেও খোদ পুলিশ সুপারের সম্মতি নিয়েই বড় ধরনের ইয়াবা চালান বিক্রি করা হয়েছে। বিক্রির মোট অঙ্কের টাকা ভাগাভাগি করে নিয়েছেন এসপি সহ পুলিশের দুর্নীতিপরায়ণ কতিপয় সদস্য। এমনকি ঘুষের ভাগ হিসেবে সোর্স নামধারী চাকরিচ্যুত 2 পুলিশ কনস্টেবলকে দেওয়া হয়েছে 1,30,000 পিস ইয়াবা। এটা যুগান্তরের একটি বিশেষ প্রতিবেদন। তারপরে যেতে চাই দৈনিক কালবেলা। কালবেলার শিরোনাম করেছে মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ। আগামী মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর কথা থাকলেও তা হচ্ছে না। এর কারণ হিসাবে যে বিষয়গুলো উঠে এসেছে, যে ডলার সংকটে ধীরগতি সঞ্চালন, লাইনের কাজ, বকেয়ার পরিমাণ 50 মিলিয়ন মার্কিন ডলার ইত্যাদি। তারপর যেতে চাই বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের কয়েকটি শিরোনাম, বিশেষ ফোর্স চান ডিসিরা, ডিসি সম্মেলনের বিষয় আরও একটি প্রতিবেদন, ভোটের আগে আসন ভাগ, বিএনপির একক প্রার্থী প্রস্তুত 300 আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রাক নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 300 আসনে এককভাবে প্রার্থী তৈরি রাখছে দলটি। সভা, সমাবেশ, বিক্ষোভ, কর্মশালা সহ মাঠ চাঙ্গা রাখতে নানা কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ থেকে শুরু 2 দিনব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে 11টি স্থানে সমাবেশে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর যেতে চাই দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম করেছে একই, যে চলছে ডিসি সম্মেলন, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। এই বিষয়টি তারা প্রধান শিরোনাম করেছে।
তারপর যেতে চাই দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মূল দায় দায়িত্ব রাজনীতিকদেরই। ঐক্যমত্য প্রশ্নে নানামুখী আলোচনা। এই প্রক্রিয়ায় সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনায় প্রধান উপদেষ্টার সংস্কারের প্রয়াস ইতিবাচক। বিভিন্ন দলের প্রতিক্রিয়া। অনেকে বলেছেন কোন দল কি সুপারিশ করলো তা প্রকাশ করবে সরকার। কোনো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেলে তাদের সমালোচনা হতে পারে। তারপর যেতে চাই দৈনিক বণিক বার্তা। বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে, কালো বা অপ্রদর্শিত টাকা বৈধ করার সুযোগ এখনো বহাল। গুলশানে অবিকৃতব্য বাণিজ্যিক ভবনের দাম 1100 কোটি টাকা। তারা এটা একটা বিশেষ প্রতিবেদন করেছে। তারপরে যেতে চাই, এরপর আমার হাতে আছে ইংলিশ পত্রিকাগুলো। দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, মেনটেন ল অ্যান্ড অর্ডার উইথ এ ফার্ম হ্যান্ড, ইউনুস আস্ক ডিসিস। ডিসি সম্মেলনকে নিয়েই তার প্রধান শিরোনাম করেছে। তারপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস। বিজনেস স্ট্যান্ডার্ডসের শিরোনাম করেছে, হাউ স্বদেশ প্রপার্টিস। তারপর আমরা ডেইলি স্টার শেষ করে এখন যেতে চাই আমার হাতে ডেইলি অবজারভার। হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে আছে ডেইলি অবজারভার। ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম পড়েছে, বিডি ইন্ডিয়া এমফাসাইজ জয়েন্ট এফোর্টস টু ট্যাকেল বায়োলেটারাল চ্যালেঞ্জেস। তারপর যেতে চাই দ্য নিউ এজ। নিউ এজের প্রধান শিরোনাম করেছে, দিস ইজ আর্জেন্ট টু হেল্প টু এনশিওর ফেয়ার ইলেকশন। চলমান ডিসি সম্মেলন নিয়ে তারা এই প্রধান শিরোনামটি করেছে। এই ছিল আমার হাতে থাকা আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।